প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস নিব অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স অর্থায়নের নীতিমালা চ্যাপ্টারের পূর্বে যে চ্যাপ্টারটি পড়িয়েছিলাম। প্রথম লেকচার গিয়েছে, আজকে দ্বিতীয় লেকচার। টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। এর আগে তোমাদেরকে পড়ানো হয়েছিল যে অর্থের সময় মূল্য কাকে বলে, সবাই টাকার সময়ের অগ্রাধিকার দিয়ে থাকে কেন, টাইম ভ্যালু অফ মানি নির্ধারণের ক্ষেত্রে বা বিবেচনার ক্ষেত্রে আমাদের যে সমস্ত হাতিয়ারগুলো আছে বা যা বিবেচনা করা হয় সেই বিষয় সংক্রান্ত আমরা আগে ক্লাসে আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে এই টাইম ভ্যালু অফ মানিতে কিভাবে আমরা অর্থের মূল্যকে নির্ধারণ করি এবং পাশাপাশি নির্ধারণের কৌশলগুলো কিভাবে আমরা প্রয়োগ করি, অর্থাৎ প্রয়োগিক যে অঙ্কের মাধ্যমে দেখানো। তো যাই হোক, আশা করি তোমরা সামনে খাতা নিয়ে বসবে এবং প্রয়োজনে আমি কিন্তু সবকিছু কিন্তু এই দেখতেই পারতেছো যে ছোট্ট এই কাগজের মধ্যে কিন্তু লেখা সবকিছু সম্ভব না, তাই মুখে কিন্তু বলবো, অনেক কিছু লিখে নিবা, স্পেশালি অঙ্কের সমাধান হয়তো এখানে করার চেষ্টা করব। তো প্রথমেই আসি যে অর্থের সমমূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা দুইটি পদ্ধতিকে প্রয়োগ করে থাকি। এক, অর্থের ভবিষ্যৎ মূল্য পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে অর্থের বর্তমান মূল্য পদ্ধতি। অর্থের ভবিষ্যৎ মূল্যের ইংরেজি হচ্ছে ফিউচার ভ্যালু। এই ফিউচার ভ্যালুকে আমরা আরেকভাবে বলতে পারি যে কম্পাউন্ডিং ভ্যালু, বা যেটাকে আমরা চক্রবৃদ্ধিকরণ বলি। তাহলে এবং কখনো কখনো এটাকে দেখবা যে এটাকে প্রান্তিক মূল্য বলা হয়। তো আজকে মূলত আলোচনা করতেছি আমি অর্থের ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা প্রথমেই বলছি, তোমরা একটু লেখো, অর্থের সময় মূল্য নির্ধারণের ক্ষেত্রে দুইটি কৌশলকে আমরা ব্যবহার করে থাকি। এক, ফিউচার ভ্যালু। দুই, প্রেজেন্ট ভ্যালু। এবং দুইটির বাংলা আমি বলেছি অর্থের ভবিষ্যৎ মূল্য এবং দ্বিতীয়টি হচ্ছে অর্থের বর্তমান মূল্য। এখন আসি যে অর্থের ভবিষ্যৎ মূল্য কাকে বলে। কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় শেষে কি পরিমাণ অর্থ আমরা ফেরত পাব, এটি চক্রবৃদ্ধিতে যে পরিমাণ অর্থ নির্ণয় করা হয় তাকে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য বলি। আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হার সুদে নির্দিষ্ট সময় শেষে চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে যে পরিমাণ অর্থ ফেরত পাওয়া যায় তাকে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য বলি। তাহলে চক্রবৃদ্ধিটা কি জিনিস? যখন একটি নির্দিষ্ট সময় শেষে যখন সুদের উপরে সুদ গণনা করা হয় তখন এই পদ্ধতিকে অর্থের চক্রবৃদ্ধিকরণ বলে। অর্থাৎ প্রথম বছর যদি এমন হয় যে আমরা একটি ব্যাংকে 10% সুদে 1 বছরের জন্য যদি আমরা জমা করি, তাহলে আমাদের 1 বছর শেষে ব্যাংক থেকে মোট ফেরত পাই 100 টাকা হচ্ছে আসল। 100-র উপরে যদি আমরা 10% গণনা যদি করি তাহলে সুদ পাই 10 টাকা। তাহলে 1 বছর শেষে আমরা পাচ্ছি 110 টাকা। এবার দ্বিতীয় বছরে যদি আমরা এই যে আমার নিজস্ব অর্থ ছিল 100 টাকা আর আমি প্রথম বছরে সুদ প্রাপ্ত হয়েছি 10 টাকা, আমার মোট অর্থের পরিমাণ 110 টাকা। এখন দ্বিতীয় বছরে যদি 10% হারে যদি এটিকে আবারও খাটানো হয় বা আমরা কোথাও ডিপোজিট যদি করি, তাহলে দ্বিতীয় বছর কিন্তু আমরা 110-এর উপরে 10% অর্থাৎ 11 টাকা সুদ পাবো। তাহলে প্রথম বছর সুদের পরিমাণ যেহেতু আসলে পরিমাণ 100 ছিল, এই কারণে আমরা সুদ পেয়েছি 10 টাকা। দ্বিতীয় বছর সুদটাও কিন্তু আসলে পরিণত হয়েছে এবং এই কারণে আমরা 110-এর উপরে সুদ পাচ্ছি 11 টাকা। তাহলে দ্বিতীয় বছর কিন্তু আমার সর্বসাকুল্যে সুদাসর সহ আমার মোট হয়েছে 121 টাকা। তাহলে এই যে আমি যদি বলি এখন যে 100 টাকা 10% সুদে কোনো ব্যাংকে যদি 2 বছরের জন্য জমা করা হয় তাহলে ভবিষ্যৎ মূল্য কত হবে? তাহলে ভবিষ্যৎ মূল্য হবে 121 টাকা। এটি কিন্তু আমি মুখে মুখে করলাম। যখন এটিকে আমরা গাণিতিক পদ্ধতিতে প্রয়োগ করব তখন দেখব যে অর্থের এই ফিউচার ভ্যালুটা কিভাবে নির্ধারিত হয়। তো যাই হোক, এই ছিল আমাদের ভবিষ্যৎ মূল্য কাকে বলে। এখন আসি, এর ভবিষ্যৎ মূল্যকে আমরা 3 ভাবে নিরূপণ করতে পারি। আপাতত তোমাদের শেখানোর জন্য আমি বলছি, যদিও আরেকটি পদ্ধতি আছে, এটি পরে বলবো। আমরা সিরিয়ালি আগে আলোচনা করে যাই যে অর্থের ভবিষ্যৎ মূল্যকে আমরা নির্ধারণ করতে পারি 3টি পদ্ধতিতে। আমি পদ্ধতিগুলির নাম লিখছি, যদি তোমাদের দেখতে অসুবিধা না হয়। আর যদি দেখতে নাও পারো, আমার এই
নির্দেশনার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখে নাও, ফিউচার ভ্যালু অফ এ লামসাম। আবার বলছি, 1 নম্বর হচ্ছে ফিউচার ভ্যালু অফ এ লামসাম। পাশে ইচ্ছা করলে বাংলা লিখতে পারো যে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য। পাশে বাংলা লিখলে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য। 2, ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। এটির বাংলা হচ্ছে যে বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য পদ্ধতি। আবার বলছি, বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য পদ্ধতি। এবং 3, ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি ডিউ। ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি ডিউ, এটির বাংলা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য। তোমাদের কাছে এখন মনে হতে পারে যে ডিউ শব্দের অর্থ তো বকেয়া, কিন্তু অগ্রিমের ইংরেজিতে অ্যাডভান্স। কিন্তু আসলে এই লেখাটার এইভাবেই লেখা হয় যে এখানে বৃত্তিটা হয়ে যায়, যে বার্ষিক যে বৃত্তিটা আছে সেটি অ্যাডভান্স হয়ে যায়। এই কারণে এখানে ডিউর অর্থটা কিন্তু অগ্রিম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু যখন আমরা শাব্দিক অর্থে যখন করবো ডিউ, তখন কিন্তু ডিউকে আমরা বকেয়া অর্থে ব্যবহার করে থাকি, তবে এই চ্যাপ্টারের জন্য নয়। আচ্ছা, এখন আসি যে আমরা এই ফিউচার ভ্যালু অফ এ লামসাম, আজকে আমি এই দুইটি পদ্ধতির প্রয়োগ দেখাবো, ফিউচার ভ্যালু অফ এ লামসাম এবং ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। কিভাবে বুঝবে যে এই দুইটা পদ্ধতির অঙ্ক কিভাবে আসলো, কি করে এর অঙ্ক করতে হয়? প্রথমেই আসি আমাদের 1 নম্বর, যখন নগদ প্রবাহ একবার মাত্র সংঘটিত হয় এবং ওই অর্থের যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাকে এককালীন বা থোক অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। আমি আবারও বলছি, যখন কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের নির্দিষ্ট সময় শেষে নির্দিষ্ট হার সুদে যে ভবিষ্যৎ মূল্য নিরূপণ করা হয় তাকে আমরা এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য বলি, বা ভবিষ্যতের থোক বরাদ্দের কথা আমরা বলতে পারি, যে এই লামসামের কিন্তু আরেকটি বাংলা আছে থোক। তাহলে এটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যদি কোনো অঙ্কে একবার মাত্র, কয়বার? একবার। খেয়াল রাখবে যে এখানে একবার মাত্র নগদ প্রবাহ সংঘটিত হবে, অর্থাৎ ক্যাশটা সেটা হইতে পারে যে ক্যাশ ইনফ্লো অথবা আউটফ্লো যাই হোক না কেন, হয় তুমি নিয়েছো অথবা দিয়েছো, হয় তুমি ঋণ নিয়েছো নয় তুমি জমা করেছো, যে কোনো একটি। তো যেই দৃষ্টিভঙ্গিতে আমরা করি না কেন, এখানে মনে রাখবা যে নগদ প্রবাহটি সংগঠিত হবে মাত্র একবার। যেমন ফিক্সড ডিপোজিট, স্থায়ী আমানত। তো স্থায়ী আমানত ব্যাংকে একটা নির্দিষ্ট সময়ের জন্য একবারই মাত্র আমরা জমা দিই এবং নির্দিষ্ট সময় শেষে একবার উঠায় নিয়ে আসি। এই যে ব্যবস্থাটা, এটাকে আমরা এই ফিউচার ভ্যালু অফ এ লামসামের মাধ্যমে নির্ণয় করে থাকি। আবার বলছি, এক্ষেত্রে কিন্তু চেনার উপায় হচ্ছে যে একবার মাত্র নগদ প্রবাহটি সংগঠিত হবে, বারবার হওয়ার কোনো সুযোগ নাই। এবার আসি যে এই অঙ্কগুলা কিভাবে আমরা করব। এর অঙ্কগুলা ফিউচার ভ্যালু লামসামের সূত্র আছে, সূত্রটা দেখাই। এফভি সমান পিভি ব্র্যাকেট 1 প্লাস আই ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন বা হোল টু দ্য পাওয়ার এন। এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। যদি তোমরা শুধু পি দাও তাহলে হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট। 1, এটা সূত্রের 1। আই, ছোট হাতের আই, এটা খেয়াল রাখবেন যে ফাইন্যান্সে আমাদের ছোট হাতের আই দ্বারা ইন্টারেস্ট রেট বোঝায়, আর বড় হাতের আই যখন আমরা ব্যবহার করি সচরাচর সেটা অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট হয়। কোনো বইয়ের মধ্যে হয়তো তোমরা দেখতে পারো যে এই আয়ের পরিবর্তে ছোট হাতের আর দেওয়া আছে। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, একই জিনিসই। আই মানে ছোট হাতের আই হচ্ছে ইন্টারেস্ট রেট, আর যদি আর দেওয়া থাকে তাহলে বুঝবা যে সেটা রেট অফ ইন্টারেস্ট, বিষয়টা একই। এবং ছোট হাতের এন যেটা, সেটা হচ্ছে পিরিয়ড, অর্থাৎ মেয়াদকাল বা সময়, কত সময়ের জন্য আমরা সেই টাকাটা রাখছি। তো তোমরা এবার তাহলে একটা অঙ্ক লেখো, যে আমি বলি একটু রাইট ডাউন করো। যেহেতু আমার এখানে জায়গা কম, এই জন্য আমি যদি দুইটা দেখাইতে যাই বা আলোচনা করতে যাই, তাহলে এখানে অঙ্কটা লিখলে আমার
মানে তোমরা দেখতে পাবো না, হয়তো খুব ছোট ছোট করে লিখতে হবে। তার চেয়ে আমি বলি, তোমরা একটু লেখো। মিস্টার এক্স want to deposit an amount of money, টাকা 10,000 in Janata Bank Limited for 5 years, full stop. The bank will give you 10% interest per annum for 5 years, full stop. How much money Mr. X will receive at the end of period? তোমরা লিখতে পারছো, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আমি আবারও বলছি, মিস্টার এক্স want to deposit an amount of money, টাকা 10,000 in Janata Bank Limited, full stop. The bank will give 10% interest per annum for 5 years, full stop. How much money Mr. X will receive at the end of the period? অথবা আমরা বলতে পারি at the end of the 5 years, যে কোনো যাই বলি না কেন। তাহলে এখানে কি বলা হলো, লেখা হলে তোমাদের খাতার মধ্যে নিজের একটু খেয়াল করো যে মিস্টার এক্স টাকা জমা করতে চাচ্ছে, ওয়ান টু ডিপোজিট, সে চাইতেছে, সে জমা করবে কত টাকা? 10,000 টাকা, 10,000, অ্যান অ্যামাউন্ট অফ 10,000 জনতা ব্যাংকে সে জমা করতে চায়। তাহলে তার অর্থের পরিমাণ হচ্ছে, আমি আগেই বলেছি যে অর্থের পরিমাণ কিন্তু অবশ্যই কোশ্চেনে থাকতে হবে, আর যদি না থাকে তাহলে ধরে নিতে হবে। তাহলে সে জমা করতে চাইলো কত? সে জমা করতে চাইলো 10,000। তাহলে জমাকৃত অর্থ, এখানে একটি বিষয় মনে রাখবে, জমাকৃত, ঋণকৃত, এই অর্থগুলো কিন্তু সবসময় প্রেজেন্ট ভ্যালু। তাহলে সে 10,000 টাকা জমা করতে চাইলো কি বারবার, বছর বছর? প্রতি বছর কিন্তু এখানে বলা হয়নি। তাহলে এখানে একবারই সে জমা করতেছে, তাহলে এখানে ধরে নেওয়া হলো সে 10,000 টাকা এককালীন সে জমা করতে চায় 5 বছরের জন্য। যদি ব্যাংক 10% হারে সুদ প্রদান করে, তাহলে ব্যাংক কত টাকা তাকে সুদ আসলে সময় শেষে ফেরত দিবে। তো এই অঙ্কগুলো করার জন্য একটু মনে রাখবে যে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরের দরকার পড়বে। আমি একটু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাই। আমি যদি মান বসাই, এখন ধরো তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে সবসময় সাইড নোট দিয়ে নিবে। যেমন আমি যদি এখানে একটু সাইড নোট দেই তোমাদের বোঝার সুবিধার্থে, যে এখানে ধরে নিলাম যে পিভি ইজ ইকাল টু 10,000, ছোট হাতের আই সমান 10%, দ্যাট ইজ, এটাকে দশমিকে রূপান্তর করে নাও, পার্সেন্ট উঠে গেলে 100 দিয়ে ভাগ দিলেই চলে আসবে 0.1। এন হচ্ছে এখানে 5 ইয়ার্স। তাহলে আমাদের বের করতে হবে কি 5 বছর শেষের মূল্য, সবসময় প্রান্তিক, আমরা বলেছি লাস্ট যেটাকে বলি সেটাকে আমরা প্রান্তিক মূল্য বলি, টার্মিনাল ভ্যালু বলি। তাহলে লাস্ট শেষে যেটা বলবে সেটা সবসময় ফার্স্ট। তো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটা বলি, যে যদি কখনো এরকম তোমরা লেখো একই সাথে যদি পিভি এবং এফভি, তুমি অঙ্ক বুঝতে পারো না কিন্তু দেখলা যে এগুলা লিখতে পারছো, তাহলে যদি দেখো যে কোনো অঙ্কে যদি পিভি এবং এফভি একত্রে চলে আসে, তাহলে মনে রাখবে সেটা থোকের সূত্র হবে। সেটি প্রেজেন্ট ভ্যালু থোকের সূত্র হইতে পারে, সেটা ফিউচার ভ্যালু থোকের সূত্র হইতে পারে। আর তুমি যদি ঠিক মতন ভ্যালুগুলা ইনপুট করতে পারো, তাহলে কিন্তু অঙ্ক করা খুবই সহজ হয়ে যাবে। যেমন আমি এখানে এখন যদি ভ্যালুগুলা ইনপুট করি, তাহলে দেখো কি দাঁড়ায়, 10,000, তাহলে একের সাথে যদি 0.1 যোগ দিই, তাহলে হয় 1.1, আমি একটা লাইন কম লিখলাম, তার পাওয়ার 5 হচ্ছে 5, এন এর মান 5। তাহলে 10,000 ইনটু, তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর নিবে। সাইন্টিফিক ক্যালকুলেটর যদি তোমার কাছে থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে এই 1.1 কে 5 বার স্বাভাবিক ক্যালকুলেটরে গুণ দিতে হবে। আমার হাতে ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর থেকে মান বসাচ্ছি 1.1। তোমরা যারা ক্যালকুলেটর ব্যবহার জানো না তাদের জন্য বলছি, যে দেখবে একটা অ্যারো চিহ্ন এরকম উপরের দিকে দেওয়া আছে, এইভাবে একটি চিহ্ন উপরের দিকে দেওয়া আছে, এটা অথবা x টু দ্য পাওয়ার y, এরকম অনেক ক্যালকুলেটর x টু দ্য পাওয়ার y ও থাকতে পারে। তো অ্যারো চিহ্ন যেটা আছে সেটা তোমরা যদি ওইটা চাপ দাও, তারপরে তোমরা এই ভ্যালুটা, অর্থাৎ এই যে 5 আছে বা 10 আছে, যেটা যার যেটা থাকবে কোশ্চেনে, সেটা যদি দাও, এরপরে সমান দিবে, তাইলে মান চলে আসবে। তাহলে এখানে আমি যে মানটা পাইলাম সেটা হলো
1.61051। এখন এটা যদি গুণ দাও, স্বাভাবিক গুণ যদি দাও, একদম নর্মাল 10,000 গুণ দিলে যে ভ্যালুটা চলে আসবে এটাই ফিউচার ভ্যালু। যে কথা বলছিলাম যে স্বাভাবিক গুণ দিলে পরে যে রেজাল্ট আসবে এটাই হচ্ছে আমাদের প্রান্তিক মূল্য বা কম্পাউন্ড ভ্যালু বা ফিউচার ভ্যালু যাই বলো না কেন। তাইলে এই সূত্রটা খেয়াল রাখবে। আমরা এই সূত্রটা থেকে কিন্তু পরে যখন আমরা প্রেজেন্ট ভ্যালু করব তখন কিন্তু এটাকে মডিফাই করে নিব, অর্থাৎ পরিবর্ধন বা পরিবর্তন করে নিব, এইভাবে আমাদের মানটা চলে আসবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে টাইম ভ্যালু অফ মানির এই লামসামের বেলায় শুধুমাত্র টাকা ক্যাশ ফ্লো সংঘটিত হবে একবার। তো এই ছিল প্রথম অংশ। আমরা এবার এটা 1 নাম্বার অর্থাৎ ফিউচার ভ্যালু অফ এ লামসাম। আমরা এরপরে দেখব ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। প্রথমেই আসি যে আমরা অ্যানুইটি কাকে বলি। অ্যানুইটির বাংলা হচ্ছে ANNUITY। অ্যানুইটির বাংলা হচ্ছে বার্ষিক বৃত্তি। অর্থাৎ প্রত্যেক বছর, এখানে আরেকটি কথা বলে রাখি যে আমাদের অ্যানুইটি কিন্তু 2 রকমের। একটু আগে তোমরা দেখছো যে যখন লেখা ছিল যে হতে পারে অ্যানুইটি বছরের শুরুতে, হতে পারে অ্যানুইটি বছরের শেষে। এই বছরের শেষে যেটি সেটাকে আমরা কিন্তু অর্ডিনারি অ্যানুইটি বলে থাকি। এই কারণে তোমাদের একটু থামাইলাম এবং আবারও বলছি আমরা কিন্তু এখন অর্ডিনারি অ্যানুইটিটি কিভাবে আমরা বুঝবো সেটি দেখছি বা শেখার চেষ্টা করতেছি। তো অর্ডিনারি অ্যানুইটিতে আমরা যেটা বললাম যে বার্ষিক বৃত্তি, এক্ষেত্রে প্রত্যেক বছর শেষে, কথাটি খেয়াল রাখবে, অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার অথবা সময়ের শেষে আমরা বলতে পারি, এই প্রত্যেকটি এই যে সময়ের শেষে অথবা বছর শেষে যে পরিমাণ অর্থের নগদ প্রবাহ সংগঠিত হয় তখন তাকে আমরা বার্ষিক বৃত্তি বলি। তাহলে আবার বলছি, প্রত্যেক বছর শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থের যদি নগদ প্রবাহ সংগঠিত হয় তাকে বার্ষিক বৃত্তি বলি। তাহলে এখানে চেনার উপায় হচ্ছে নগদ প্রবাহটি বছরের শেষে সংগঠিত হবে। অর্থাৎ তুমি যেদিনই চুক্তিবদ্ধ হও না কেন, তুমি টাকা দিবে হিসাবকাল শেষে। আমরা যদি বলি যে আমাদের হিসাবকাল 1 বছরের, তাহলে বছর শেষে ঘটবে। হতে পারে যে অ্যানুইটি হতে পারে 2 মাস অন্তর, 1 মাস অন্তর, সেগুলো আমরা পরে আলোচনা করব। আমরা আপাতত দেখছি বার্ষিক বৃত্তিটা কি অবস্থা। তাহলে বার্ষিক বৃত্তি হচ্ছে যে প্রত্যেক বছর শেষে যদি নির্দিষ্ট পরিমাণ অর্থের নগদ প্রবাহ সংগঠিত হয় তখন তাকে আমরা বার্ষিক বৃত্তি বলি। এবং এই ক্ষেত্রে বার্ষিক বৃত্তি চেনার উপায় হচ্ছে হিসাবকাল শেষে সংগঠিত হবে। আরেকটি বিষয় বলে রাখি, যদি কোনো প্রশ্নে বা অঙ্কে যদি শুরু বা শেষ কোনো কথা যদি লেখা না থাকে তাহলে কিন্তু তুমি সবসময় কিন্তু ধরে নিবে যে নগদ প্রবাহটি শেষে সংঘটিত হয়েছে। বুঝতে পারছো তোমরা? যদি বুঝতে না পারো আবারও বলতেছে, যদি প্রশ্নে শুরু, বছরের শুরু বা বছরের শেষ কোনো শব্দই যদি উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নিব যে নগদ প্রবাহটি বছরের শেষে সংঘটিত হয়েছে, সেই ধরে কিন্তু আমরা অঙ্কটি করব। এবার আসি, আচ্ছা এখানে আরেকটি কথা বলে রাখি, আমি যে তোমাদের যে পদ্ধতিগুলি দেখাচ্ছি আমরা এই অঙ্কগুলো কিন্তু 2 ভাবে করতে পারি। একটা হচ্ছে যে টেবিল ভ্যালু পদ্ধতি, আরেকটি হচ্ছে গাণিতিক পদ্ধতি বা ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন, ম্যাথমেটিক্যাল অ্যাপ্লাইড বা অ্যাপ্লাইড ম্যাথ। এই অ্যাপ্লাইড ম্যাথের অংশ আমরা টেবিল কিন্তু ব্যবহার করতেছি না। তোমাদের বইয়ের শেষে দেখবা, একদম শেষ দিকে কয়েকটা পাতার মধ্যে দেখবা যে 4টা টেবিল দেওয়া আছে, টেবিল এ, টেবিল বি, টেবিল সি, টেবিল ডি। এই টেবিলও কিন্তু আমাদের ব্যবহার কিন্তু শিখতে হয় অনেক সময়, স্পেশালি আমরা যখন নাকি মূলধন বাজেটিং করি তখন কিন্তু আমাদের এই টেবিল ব্যবহার শেখাটা বাঞ্ছনীয়। তো যাই হোক, এটা ওই চ্যাপ্টারের যে প্রয়োজনে আবার আলোচনা করবো। আর এখানে আমি সময় পেলে অবশ্যই তোমাদেরকে এই টেবিল ভ্যালু পদ্ধতি কিভাবে প্রয়োগ করতে হয় সেটি দেখাবো। এখন আসি যে এই বার্ষিক বৃত্তির অ্যানুইটির সূত্রটা কি, আমরা কিভাবে অঙ্কে প্রয়োগ করব গাণিতিক পদ্ধতি। দেখো যে এভি মিনস ফিউচার ভ্যালু, এ মিনস অ্যানুইটি, এ মিনস অ্যানুইটি, আর বাকিগুলো আগের মতোই। আই হচ্ছে ইন্টারেস্ট রেট, এন হচ্ছে তার পাওয়ার, নাম্বার অফ পিরিয়ড বা নাম্বার অফ ইয়ার্স। এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবে, কারণ এটাকে পরবর্তী যখন আমরা 3 নাম্বার অ্যানুইটি ডিউটা শিখাবো এটাকে জাস্ট মডিফাই করবো, আর কিছু করবো না। তাহলে এই সূত্রটা মনে রাখবে যে আমি এই সূত্রগুলোকে তোমাদের যাতে মস্তিষ্কে চাপ কম পড়ে, অনেক সূত্র মুখস্থ করতে না হয়, এই জন্য এই একটি সূত্র মুখস্থ রাখতে বললাম, আর বাকিগুলো শুধু পরিবর্তন দেখবো। তো যাই হোক, এখন আসি, তাহলে আমরা অ্যানুইটি জানলাম। তাহলে কোনো একটি নির্দিষ্ট সময় শেষে কোনো বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য যে পদ্ধতিতে নির্ণয় করা হয় তাকে আমরা বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য পদ্ধতি বলি। এখন আসি, একটা অঙ্ক লেখো তোমরা।
খাতা প্রস্তুত। ইউ ওয়ান্ট টু ডিপোজিট টাকা 10,000 at the end of each year. আবার বলছি, ইউ ওয়ান্ট টু ডিপোজিট টাকা 10,000 at the end of each year for 10 years to Delta Life Insurance Company at 10% interest. How much you will get at the end of period? ফুল স্টপ বা প্রশ্নবোধক চিহ্ন। ফুল স্টপ না দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দাও। দেখো আমি আবার বলছি, ইউ ওয়ান্ট টু ডিপোজিট টাকা 10,000 at the end of each year for 10 years Delta Life Insurance Company at 10% interest, full stop. How much you will get at the end of period অথবা at the end of 10 years. দেখো আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটা মাত্র আমি কিছু হয়তো মানে সময়টা চেঞ্জ করে দিয়েছি, ওখানে 5 বছর ছিল, এখানে 10 বছর হচ্ছে। তো যদি বাকিটা যদি খেয়াল করো, যে তাহলে তুমি দেখো যে তুমি চাচ্ছ কি 10,000 টাকা তুমি প্রত্যেক বছর শেষে জমা করবে। এখানে কিন্তু একটি শব্দ জুড়ে দেওয়া হয়েছে, অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। এই যে ইচ ইয়ার যদি থাকে, ইচ ইয়ার, পার ইয়ার, ফর ইয়ার, অ্যানুয়ালি, অ্যানুইটি, এই শব্দ দ্বারা কিন্তু প্রত্যেক বছরকে বোঝানো হয়। আর কোনো অঙ্কে যদি তুমি বুঝতে পারো যে প্রত্যেক বছর জমা করছি বা নিচ্ছি বা দিচ্ছি বা ক্যাশ ফ্লো সংগঠিত হচ্ছে, তখনই কিন্তু অ্যানুইটি হয়ে যাবে। তো তাহলে ওইটাকে যদি আমরা এখন প্রয়োগ করি, আমরা একটু দেখি এই অঙ্কে যা বললাম, যা তোমরা লিখেছ, সেটাকেই যদি আমরা এটাকে প্রয়োগ করা দেখার চেষ্টা করি, তার সারসংক্ষেপে এখানে লিখে নিই। তাহলে দেখো প্রশ্ন কিন্তু বলে দিবে যে তোমাকে কি করতে হবে। তোমাকে সময় শেষেরটা বের করতে হবে। সময়ের শুরুটা যদি বের করতে হয় তাহলে কিন্তু প্রেজেন্ট ভ্যালু, আর সময় শেষেরটা যদি বের করতে হয় তাহলে মনে রাখবা সেটা ফিউচার ভ্যালু। তাহলে এখানে কি চাইলো, আমরা যদি এখানে এই প্রশ্ন থেকে যদি বলি যে এখানে এন এর মান হচ্ছে 10 ইয়ার্স, আই সমান 10%, দ্যাট ইজ 0.1। আমরা যদি প্রত্যেক বছর যদি জমা করা, তখন তাকে আমরা বলি অ্যানুইটি। তাহলে এ দ্বারা প্রকাশ করবো। এখানে কিন্তু দেখো এখন আর পিভি কিন্তু আসতেছে না। একবার যদি হতো তাহলে আমরা পিভি লিখতাম, আর বারবার হলে আমরা সেটাকে এ দ্বারা বা অ্যানুইটি দ্বারা প্রকাশ করি। তাহলে বের করতে হবে কি বলেছে, সময় শেষে কত টাকা আমি ফেরত পাবো, তাহলে ফিউচার ভ্যালু। তো এখানে একটা জিনিস খেয়াল করো, যে এই অঙ্কই কিন্তু বলে দিচ্ছে যে ফিউচার ভ্যালু অ্যানুইটির অঙ্ক করো, আর এন্ড অফ ইচ ইয়ার কিন্তু লেখা আছে। তাহলে এখন যদি এটাকে আমরা প্রয়োগ করি, দেখো এখানে যদি মান বসাই, তাহলে কি আসতেছে, 10,000 1.1 পাওয়ার 10 মাইনাস 1 বাই 0.1। তো আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করি। যে দেখো এই 1.1 এর পাওয়ার 10 যদি নেই, এখানে আসতে আসতে হচ্ছে 2.59374 minus 1 divided by 0.1। তাইলে 2 পয়েন্ট থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে 1 পয়েন্ট। তো তাহলে 10,000 1.59374 divided by 0.1 তাহলে এখানে আসতেছে 10,000 ইনটু এটা তুমি ভাগ দিলে পাচ্ছ 15.9374। এইটাকে এখন গুণ দিলেই রেজাল্ট তোমার শেষ হয়ে যাবে। তাহলে রেজাল্ট আসলো কত,
পয়েন্ট আছে, তুমি যদি ক্যালকুলেটর দেখো আরো 24 পয়সা আসবে বা 25 পয়সা আসবে। তো আমি আর দশমিকের পরে নিলাম না, আমি রাউন্ডিং করে দিলাম। 0.5-এর উপরে গেলে হয়তো আমি 1 টাকা বসাই দিতাম। তো আশা করি ফিউচার ভ্যালু কাকে, এই ফিউচার ভ্যালু লামসাম কাকে বলে, ফিউচার ভ্যালু অ্যানুইটি কাকে বলে এবং কিভাবে প্রয়োগ করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, নেক্সট ক্লাসের জন্য বা নেক্সট লেকচারের জন্য তোমরা খেয়াল রাখবে। ধামরাই সরকারি কলেজের ওয়েবসাইটে তোমরা বা ফেসবুক পেজে যেটা আছে, পেজে সবসময় তোমরা লাইক করবে, অথবা আমার ইউটিউব চ্যানেলে তোমরা শেয়ার করবে, বা তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো তাহলে অন্য যারা আছে তাদের জন্য সুবিধা হবে। তোমরা তোমাদের ফেসবুকে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারো। তো আশা করি অনার্স ফার্স্ট ইয়ার যারা আছো তারা লেকচারগুলো অনুসরণ করবে এবং ভালো থাকবে সেই পর্যন্ত। পরবর্তী লেকচার না দেওয়া পর্যন্ত আমি নেক্সট উইকে ইনশাল্লাহ ঈদের পরে, ঈদের আগে দিচ্ছি না, ঈদুল আজহার পরে অবশ্যই তোমাদের সাথে আবারও দেখা হবে আমার। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। তোমাদের জন্য আমার হলো আন্তরিক মোবারকবাদ, ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।